শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। অনেক রক্ত, ঘাম আর ত্যাগের মাধ্যমে সংগঠিত 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর স্থিতিশীল হচ্ছে না সমাজ, স্বস্তি ফিরছে না মানুষের জীবনে। 5ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা লেগেই আছে। ঠিক তার পরপরই শুরু হয়েছে ছিনতাই, চাঁদাবাজি এবং অগ্নিসংযোগ ও লুটপাট দিয়ে। এরপর আলোচনায় আসে বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা, শুরু হয় মব ট্রায়াল ও মিডিয়া ট্রায়াল যা এখনো চলছে। এসবের সাথে মাঝে মাঝে সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে কিশোর অপরাধের ভয়াবহ সব ঘটনা। রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন ও অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধের লড়াইয়ের অভিজ্ঞতা পুরনো হওয়ার আগেই কেন সমাজে বিস্তৃত হচ্ছে অপরাধমূলক নানা কর্মকাণ্ড, কেন স্থিতিশীলতা আসছে না সমাজে, এই সকল বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয় নির্ধারণ করেছে অস্থির সময়। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞ এস.এম. মঞ্জুর রশিদ, আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মঞ্জুর রশিদ আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন অভ্যুত্থান হয়েছে, সেই ৭১-এর পরের ঘটনাই যদি ধরি। আমি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের ইন্টারভিউ নিয়েছি, সেই সুযোগে আমি তাদেরকে বলেছি যে এই সময়টা কি একটু আলাদা রকমভাবে অস্থির, নাকি এটা অন্য যে কোনো অভ্যুত্থান বা আন্দোলনের পরের যে অস্থিরতা সেটার মতোই। তো অনেকে বলেছেন যে হ্যাঁ ওরকমই, আবার অনেকে বলেছেন না এই সময়ের মতো সময় আর কখনো আসেনি। আপনার আসলে কি মনে হয়, এটাকে একটু এক্সেপশনাল অস্থিরতা, নাকি ওই যে আন্দোলনের পরবর্তী একটা প্রভাব বা ঝড়ের পরের এক ধরনের প্রভাব সেটার মতোই? আমার কাছে এবারের যে সময়টির কথা আপনি বললেন, প্রথমত আজকের বিষয়বস্তু হচ্ছে অস্থির সময়। আমি আমার জীবদ্দশায় এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষদের স্বাধীনতা পূর্ব যে সময়কালের ঘটনা প্রবাহ শুনেছি, স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত আসলে স্থির সময় কখনো দেখিনি। সময় কখনো স্থিরও না, সময় সবসময় প্রবহমান, এবং এই প্রবহমান সময়ের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংকট আমরা দেখেছি। কিন্তু এই বছর, বিশেষ করে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়কালে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং একটি দীর্ঘদিন জেঁকে বসা একটি শক্তি, অপশক্তি, যে শক্তির বিরুদ্ধে যারা এ দেশের সাধারণ মানুষের উপরে, ভিন্ন মত এবং ভিন্ন দর্শনের মানুষের উপর তুমুল নিপীড়ন নির্যাতন করবার পর এক ধরনের দাম্ভিকতার জায়গা থেকে দেশ পরিচালনা করেছিল, সেরকম একটি জায়গায় তারা জগদ্দল পাথরের মতো প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্রের নামে এক ধরনের প্রহসন করে, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে সারা বাংলাদেশকে বিশ্বের ভিতরে একটি দুর্নীতিপরণ, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবার মধ্য দিয়ে আমাদের জাতিসত্তা এবং মুক্তিযুদ্ধকে যেভাবে কলঙ্কিত করেছিল, তারই প্রেক্ষাপটে বিগত বছর জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিন থেকে যে সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল তাদেরকে যুক্ত করে আমাদের তরুণ সমাজ যে একটি বলিষ্ঠ এবং ঐতিহ্যবাহী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তার প্রেক্ষাপটে সঙ্গত কারণেই আমাদের স্বপ্ন ছিল নতুন একটি সম্ভাবনার, নতুন একটি বাংলাদেশের। কিন্তু আমরা আশাহত হয়েছি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে বাংলাদেশকে আমরা দেখছি, সেখানে আসলে আমাদের জাতিসত্তার কতগুলো সংকট নতুনভাবে প্রকাশিত হতে শুরু করলো। আপনি জানেন যে বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক এবং নাট্যকার সফোক্লিস প্রায় 2500 বছরেরও বেশি বছর আগে উনি একটি উদ্ধৃতি দিয়েছিলেন যে জগতের বুকে বিস্ময়কর বস্তু প্রচুর আছে, কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে চরম বিস্ময়। এইটি একটি কোটেশন আমি এই কারণেই বলছি। পাশাপাশি আমাদের বিশিষ্ট কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের সেই বিষাদগাথা, বিষাদ সিন্দুর, সেটিকে অবলম্বন করে ঢাকার মঞ্চের একটি বিশিষ্ট নাট্যদল ঢাকা পদাতিক তারা এক বিষাদ সিন্ধু নাটকটি মঞ্চন করেছিল, এবং সেই নাটকের একটি পর্বে আমরা দেখেছিলাম একটি গানের দুটি লাইন, মানব পশু দানব দেবতা, এক দেহে শয়তান ফেরেশতা, মানুষের দুই রূপ। আমরা এই 5ই আগস্ট পরবর্তী সেই বিস্ময়কর মানুষদেরকে দেখছি, যাদেরকে নিয়ে আমাদের স্বপ্নের একটা অন্যরকম একটা অবস্থান আমরা চিন্তা করেছিলাম। একইভাবে মানুষের ভিতরে যে দুটো সত্তা কাজ করে, কোনো এক অজ্ঞাত কারণে আমরা দেখলাম যে
5ই আগস্ট পরবর্তী মানুষের ভিতরে সেই ফেরেশতার স্বভাবের বাইরে বিপরীতমুখী যে সত্তাটি সেটি অনেক বেশি প্রকট হয়ে উঠল। এটি এক ধরনের কারণ এরকম হতে পারে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা শুরু করতে না করতেই বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল তারা বেপরোয়া হয়ে উঠল, এবং এখানে অবশ্যই বিগত পরাজিত শক্তি তাদের এক ধরনের ভূমিকা ছিল, এবং এই সময়টাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে যারা বিগত 1 দশকেরও বেশি সময় ধরে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, মিনিমাম প্রতিবাদ করবার সাহস পায়নি, তারা এই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করলো। সেটি এক ধরনের সংকট তৈরি করলো, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার জন্য। অন্যদিকে যদি আমরা তাকাই, আমাদের যারা বিজয়ী যোদ্ধা, যেখানে আমরা সর্বস্তরের জনগণ, আমাদের সন্তান, আমাদের পূর্ব এমনকি সিনিয়র সিটিজেন সবাই অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যেও এক ধরনের সুবিধা এবং স্বার্থান্বিত গোষ্ঠী তারা মনে করলো যে এই সুযোগটাকে তারা কাজে লাগাবে। এবং সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় যে তরুণ সমাজ ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল, তাদেরকে যদি আমরা এই অভ্যুত্থান পরবর্তী তাদের আচার আচরণ, ইভেন আপনাদের টক শোগুলোতে এসে সিনিয়র সিটিজেনদের সাথে তাদের যে বাক্য বিনিময়ের ক্ষেত্রে তাদের যে ঔদ্ধত্যপনা, এমনকি যে নতুন রাজনৈতিক দল, আমরা অনেক আশাবাদী ছিলাম যে বাংলাদেশে একটি সম্ভাবনাময় নতুন রাজনৈতিক সম্ভাবনার জায়গা তৈরি হবে, কিন্তু সেখানেও একটি লক্ষ্যহীন অভিযাত্রা আমরা যেমন দেখছি, সেখানে আবার তাদের জীবনযাপন বিলাসিতা একটি অংশের, এটিও আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমি যদি একটুখানি মানে সামার আপ করে একটা জায়গায় আমি একটুখানি নিতে চাই আপনার কথা থেকে, সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পরের সময়ে ক্রেডিট কার বেশি হবে সেটি ফুটিয়ে তোলার জন্য নানা ধরনের অ্যাক্টিভিটি আমাদের সমাজে অস্থিরতা তৈরি করছে, তাই কি আপনার কথা? এটা তো অবশ্যই, কারণ এখানে আমি একটি বিষয় দেখতে পাচ্ছি যে খুব বেশি ইগোইস্টিক এবং আমিত্ব, ব্যক্তি পর্যায়ে আমিত্ব এবং সামষ্টিক অর্থে আমরা, এ দুটির একটি স্ফুরণ খুব যেন জেগে উঠেছে যে সমস্ত কৃতিত্ব আমরাই নেব। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফারজানা আপা, আপনার কাছে যেতে চাচ্ছি, যেমনটি জনাব মঞ্জুর রশিদ বলছিলেন যে এই সময় আসলে একটা অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে, আপনিও কি এটার সাথে একমত যে এই সময় বেড়ে গিয়েছে, নাকি আমরা আসলে খবরটা বেশি পাচ্ছি? আগেও ছিল, অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছিল, এবং এই সময় যেহেতু সবাই স্বাধীন, সবাই যার যার মতো করে বলছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি তো শিক্ষক, সো আমি একটু থিওরিটিক্যাল জায়গা থেকে আসলে জিনিসগুলো দেখতে চাই। সেটা হচ্ছে কিছু কিছু খবর আমার মনে হয় যে কখনোই আসলে লুকিয়ে রাখা যায় না। ফর এক্সাম্পল ধরেন নারীর প্রতি সহিংসতা, আমি দেখলাম যে এই বছরের জানুয়ারি মাসেও প্রায় 290-এর মতো আপনার নারী এবং কি বলবো আপনার মানে গার্লস যারা মেয়েরা, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমার মনে হয় যে অপরাধ কিছুটা হলেও বেড়েছে, এর একটি বড় কারণ হচ্ছে সামাজিক অস্থিরতাও বেড়েছে, যেটা আলোচক বলছিলেন যে একটা জায়গায় যখন আমরা আসলে উপনীত হয়েছি আফটার আ লং, বলবো যে ফ্যাসিজম অথবা এই অ্যানার্কিজম, সেখানে আমরা দেখেছি যে সবার কিন্তু একটা মানে যৌথ এক ধরনের কন্ট্রিবিউশন ছিল। 5ই আগস্টের কথা যদি বলি, ছাত্রদের ছিল, সাধারণ মানুষের ছিল, কৃষকের ছিল, রিক্সা চালকের ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে রাষ্ট্র পরিচালনা শুরু হলো, ওই অংশীদারিত্বের জায়গাটি না কমে এসছে। আমি মনে করি খুব বড়ভাবে বলতে গেলে কয়েকজন উপদেষ্টা এবং কয়েকজন সমন্বয়ক, তারাই আসলে এক সেন্সে কিন্তু দেশ চালাচ্ছেন। এবং বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা যেহেতু অনেক বছর ধরে নির্যাতিত এবং তারা ক্ষমতার বাইরে ছিল, তাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন বলি বা এক ধরনের সোশ্যাল স্ট্রেইন বলি, সেটা কিন্তু ইনসিকিউরিটি, সেটাও কিন্তু জন্ম নিয়েছে। তো তারাও যেটা চাচ্ছে যে হ্যাঁ, খুব সহজে একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, এবং আগের সরকার যা করেছে কাইন্ড অফ সেই জিনিসটাই আমার মনে হয় রেপ্লিকেশন হবে। তো আমার মনে হয় যেটা যেই 5ই আগস্টের কথা আমরা বলি, সেই জায়গায় অংশীদারিত্বের জায়গাটি সবার ছিল, সবার কন্ট্রিবিউশন ছিল, কিন্তু আমরা যখন ক্ষমতার কথা বলি
তখন আমিত্ব, ইন্ডিভিজুয়ালিজম বা কোনো একটি নির্দিষ্ট দল, কোনো কয়েকজন গুটি কয়েক উপদেষ্টা, তাদের মধ্যেই আসলে ক্ষমতার যে রিয়েল এসেন্স সেটা আসলে ঘুরপাক করে। আমি খুব ডিফারেন্স দেখি না এই কারণে, আমার মনে হয় এটা আমি আরেকটি জায়গায় বলেছি যে ওল্ড ওয়াইন ইন নিউ বোটল। বিকজ আপনি বাংলাদেশে 1971 সালের পরে রাজনীতি দেখেন, কখনো কখনো আমরা দেখেছি বাকশাল কায়েম করে একচ্ছত্রভাবে হয়তো রাজনীতি করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। মিলিটারি কুর মাধ্যমে দীর্ঘ বছর অথরিটেরিয়ান রেজাইম ছিল। পরবর্তীতে যদিও আসলে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমার কাছে এখনও আসলে ডেমোক্রেসি ইলিউশন ইন কনটেক্সট অফ বাংলাদেশ। কারণ দু তিনটে আমরা নির্বাচনে দেখেছি কিভাবে ভোটারদেরকে ইন্টিমিডেট করা হয়েছে। সো সেইগুলো যদি আমি মনে করি, তাহলে আমি মনে করি এত বছরের যে পলিটিক্যাল লিগাসি, কালচারাল লিগাসি, সেটা থেকে কিন্তু বাংলাদেশ একদম চট করে 2 মাসে, 3 মাসে, 9 মাসে মুক্ত হতে পারবে না। এবং যারা এখন নতুন নেতৃত্বে আসছে, আপনি দেখবেন যে তাদের মধ্যেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলোর কিন্তু এক ধরনের আমি মনে করব যে লুকোচুরির বিষয় রয়েছে। ইজ ইট বিকজ যে গত 16 বছরেই তাদের বড় হওয়া এবং রাজনৈতিক সেটা একটা হতে পারে। প্লাস আমি যেটা মনে করি যে আমাদের পলিটিক্যাল কালচার যারা বা পলিটিক্যাল নেতারা যারা একদম মুক্তিযুদ্ধের পরে বলেন, আগেও বলেন, তারা এই উদাহরণটাই আমাদের তরুণ সমাজকে আসলে দিয়ে গেছে। মানে তরুণ সমাজ এটা দেখেই বড় হয়েছে যে রাষ্ট্র আসলে গুটি কয়েক মানুষের হাতে, ইন দ্য নেম অফ আমরা বলি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু আলটিমেটলি কিন্তু রাষ্ট্র চালাচ্ছে কয়েকজন। এবং রাষ্ট্রের বিপক্ষে যদি আপনি কথা বলেন, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হোক, আমরা এই সরকারের আমরা দেখলাম বিশেষ ক্ষমতা আইন আবার ফিরে এসছে, বিশেষভাবে আবার ব্যবহার করা শুরু হয়েছে। সুতরাং ওই যে ওল্ড ওয়াইন ইন নিউ বোটল, মানে আপনি আইনই তৈরি করছেন মানুষের জন্য বলছেন আপনি, কিন্তু আপনি মানুষের বিপক্ষে, সাধারণ মানুষের বিপক্ষে ব্যবহার করছেন। এবং সোশ্যাল ডিপ্রাইভেশন, সোশ্যাল ইনইকুয়ালিটি, আপনি দেখবেন যে বছরের পর বছর বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, সোশ্যাল গ্রোথ, কালচারাল গ্রোথকে বিভিন্নভাবে অবদমিত করেছে। এবং ওই যে আমাদের অভ্যুত্থানের আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষা এবং তারপরে আবার সেই আগের জায়গায় ফিরে আসা, এটা মনে হয় কনফ্লিক্ট তৈরি করে এবং আমাদের অস্থিরতাটাকে ছড়িয়ে দেয়। এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো, এইটির জন্য আমি আসলে বিগত সরকারকেই দায়ী করব। কারণ একটি দীর্ঘ শাসন ব্যবস্থাকালীন সময়ে আমি যদি বৈচিত্র্যময় অভ্যস্ত একটি সংস্কৃতি, যেটি আমাদের বাংলাদেশের সংস্কৃতি, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে, বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের প্রতি অনুরাগী বিভিন্ন ধরনের মানুষ, এবং বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই ধর্মভীরু, তারা ধর্ম পালনে অভ্যস্ত, সেই ধরনের মানুষ এখানে বসবাস করে। কিন্তু সেই সময়টাতে এই সামগ্রিক জায়গাগুলোতে এমনভাবে শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের মতামত এবং চিন্তাধারাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। ধর্ম পালন এবং ধর্মান্ধতা এক জিনিস নয়, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা এখন দেখতে পাচ্ছি যে যত নেতিবাচকতা আছে, ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে ধর্মান্ধতা, কুপমণ্ডকতা, যেটার আমরা প্রতিফলন নারী সংস্কার কমিটি যে সাম্প্রতিককালে যে প্রতিবেদনটি উপস্থাপন করলো, এবং তারপরে আমরা এই উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী তারা যে ধরনের রিয়াকশন দেখালো, এখানে কিন্তু আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার, এসব কি হচ্ছে। এর জন্য তো আমরা এই ধরনের আন্দোলনে মাঠে নামি। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন, এই যে যার মতো করে যা ইচ্ছে করে যাচ্ছে, কারো মনে হলো যে শিরকের অংশীদার তাই আমি 200 বছরের পুরনো বটগাছ কেটে ফেলবো, কারো মনে হলো যে অমুক বাড়ি হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি, তাই 3-4 মাস পরে গিয়েও আমি হয়তো ভেঙে ফেললাম একটা কিছু করে। সো এর দায় কি আসলে সরকারকে নিতে হবে না, কিংবা আমাদের যারা প্রশাসন রয়েছেন তারা যে আমাদেরকে একটা কোনো শৃঙ্খলায় আনতে পারছেন না, এটা নিশ্চয়ই তাদের দায়। এটা এই দায় থেকে তাদেরকে কোনোভাবেই আমরা মুক্ত বলতে পারি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ জুড়ে যে ধরনের মব সংস্কৃতির বিস্তার, যে কোনো কিছু, আমি একজন নাগরিক হিসাবে আমি যদি মতামত ব্যক্ত করি এবং আমার এই মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে কেউ যদি আহত হয় বা পছন্দ না করে, এক ধরনের ট্যাগিং কালচার হচ্ছে, এবং সেই ট্যাগিং কালচারের জায়গা থেকে আমার প্রতিপক্ষ বা আমার চিন্তাধারার সাথে বিশ্বাসী না এমন মানুষজন আমার উপর আক্রমণ করছে, আমার বাড়িঘরের উপর আক্রমণ করছে, নিপীড়ন, নির্যাতন, এগুলো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দেখা দিয়েছে, অনেকের বাড়িঘরেও আক্রমণ হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে কি আমরা সেভাবে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে জোরালো কোনো ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি? এগুলো তো দায়ভার সরকারকে নিতে হবে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে বর্তমানে যে সময়টি আমরা পাস করছি, আমি একজন ডেভেলপমেন্ট সেক্টরের একজন মানুষ, এবং আমাদের এই গভর্নমেন্টের
একটি সিগনিফিক্যান্ট সংখ্যক অ্যাডভাইজার কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসা। আপনি হয়তো জেনে থাকবেন যে এই সময়ে সবচেয়ে বেশি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে উন্নয়ন সেক্টরের মানুষজন। প্রচুর মানুষ এখন বিভিন্ন ধরনের ফান্ড বন্ধ হওয়ার কারণে তারা এখন বেকারত্বের অভিশাপের মধ্যে আছে, দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা দেখছি নিম্ন পেশার মানুষ, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে, আমাদের শ্রমজীবী গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের অনেকেই নিয়মিত বেতন পাচ্ছে না। বিগত ঈদে আমরা দেখেছি শ্রমিকদের ব্যাপক আন্দোলন, একদিকে তারা বেতন পাচ্ছে না, ঈদ বোনাস তো দূরের কথা, সামনে আবার আমাদের কোরবানির ঈদ আসছে। তাহলে তারা যদি উন্নয়ন সেক্টরের মানুষ হয়ে থাকে, তাহলে তারা যদি মানবাধিকার কর্মী হয়ে থাকে, তাদের মানুষের প্রতি যদি সেই দরদটা থেকে থাকে, সেটার তো প্রতিফলন আমরা তাদের কাজের মধ্য থেকে আশা করব। কিন্তু সে জায়গায় আমাদেরকে কেন হতাশ হতে হচ্ছে? কাজে এই দায় তারা কোনোভাবে এড়াতে পারবে না, কারণ এই জায়গায় যদি একটি সুশৃঙ্খল অবস্থা এবং বিন্যাস তারা তৈরি করতে না পারে, এটা ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। সে জায়গাটি এখনই নিশ্চিত করা প্রয়োজন। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফারজানা আপা, আপনার কি মনে হয় আসলে এই ধরনের যে মবক্রেসি চলছে কিংবা অস্থিরতা চলছে, এর থেকে মুক্তির উপায় আসলে কি হতে পারে? কারণ এই অভ্যুত্থানের পরে এগুলো হবেই, এই দোহাই দিয়ে আসলে আর কতদিন চলতে পারে, তাই না? আপনার কি মনে হয়? যেটা মঞ্জুর ভাই বলছিলেন যে পুলিশ আসলে কোনো একটি অপরাধ হওয়ার পরে কতটুকু আসলে অ্যাক্টিভ ইফেক্টিভ রোল প্লে করেছে। দেখুন, এটা স্বাভাবিক, প্রতিটা সমাজে অপরাধ হবে। মোবোক্রেসি ইজ লাইক ওয়ান অফ দ্য ক্রাইম, কিন্তু মোবোক্রেসি আমাদের বুঝতে হবে যে মোবোক্রেসি কোনো সাধারণ অপরাধ না, এটা একটা আফটার ইফেক্ট অফ, আমি বলবো যে সোশ্যাল রিভলিউশনের কারণে কিন্তু মোবোক্রেসিটা হয়েছে। সো আমি মনে করি যে প্রথম যে জায়গাটিতে আসলে সরকারের ব্যর্থতা বলি, সরকারের দায়বদ্ধতা হওয়ার সুযোগ ছিল, সেটা হচ্ছে পুলিশকে ঢেলে সাজানোর সুযোগ কিন্তু তৈরি হয়েছিল এই আফটার ম্যাথ অফ 5ই আগস্ট। আমাদের কমিশন হয়েছে, কমিশন সুপারিশ করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা পুলিশের সাথে সাধারণ মানুষের যে দূরত্ব তৈরি হয়েছে জুলাইয়ের পরবর্তী সময়ে, সেই দূরত্ব কিন্তু আমরা ঘোচাতে পারিনি। দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে আমাদের আসলে স্ট্রাকচারাল ভায়োলেন্স বা আমাদের যে ইনস্টিটিউশনাল সেক্টরগুলো রয়েছে বা সোশ্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেগুলো ঠিকমতো কাজ করছে না। দেখবেন, ধরুন জোর করে স্কুল থেকে একজন নারী শিক্ষককে আমি সরিয়ে দিলাম, অথবা কোনো একজন শিক্ষক তিনি কোনো সময় হয়তো আওয়ামী লীগের কোনো মতাদর্শের ধারী ছিলেন, সেই হিসেবে তার এগেইনস্টে আমি একটা মিথ্যা মামলা দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো যতদিন থাকবে, আপনি একটি দল ফ্যাসিজম করেছে, আপনি তাকে প্রপার আইনের মাধ্যমে তার বিচার করুন। যারা 5ই আগস্ট এবং জুলাই পরবর্তী সহিংসতার সাথে জড়িত ছিল, সহিংসতার নেপথ্যে ছিল, তাদেরকে আপনি বিচার করুন। কিন্তু একটি দলের আইডিওলজি কোনো সময় ছিল মুক্তিযুদ্ধ করেছেন, সেই অনুযায়ী আপনি তাকে মামলায় ঢুকিয়ে দিবেন, এটা তো আসলে কোনো জাস্টিফিকেশন হতে পারে না। আপনি ফ্যাসিজম ইজ এ পলিটিক্যাল আইডিওলজি, আপনি আইডিওলজিকে ফাইট করবেন আইডিওলজি দিয়ে, কিন্তু সেই আইডিওলজি আপনি প্লুরালিজম বলুন, আমাদের এথিক্যাল প্রিন্সিপাল বলুন, সাধারণ মানুষের মধ্যে সহিষ্ণুতা বলুন, আপনি সেই আইডিওলজিগুলো তো ডেভেলপ করছেন না। কিন্তু আপনি একটি ফ্যাসিজমের একটি, আমি বলবো যে মানে মার্কা ধরিয়ে দিয়ে আপনি সাধারণ মানুষকেও হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছেন। সো এটার দায়িত্ব আসলে সরকারকেই নিতে হবে। প্লাস হচ্ছে আমি মনে করি যে আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, রাজনৈতিক যেই দলগুলো রয়েছে, তাদের মধ্যে সহিষ্ণুতা বলুন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বলুন, এই জিনিসগুলো আসলে তৈরি করতে হবে। একটা সময় আমরা বিশাল সময় দেখেছি বেগমস ব্যাটেল, মানে দুই নারী রাজনীতিবিদের মধ্যে যেই বিটাল রাইভালরি, পলিটিক্যাল রাইভালরি, এটা একসময় আমরা দেখেছি। কিন্তু আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষ কিন্তু চায় যে দলগুলোর মধ্যে এক ধরনের হৃদ্যতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি থাকবে। সো সেটাই যখন আমাদের পলিটিক্যাল দলগুলো করতে পারে না, মানে হাউ ডু এক্সপেক্ট যে সাধারণ মানুষ এক জায়গায় এসে আর সব ধরনের মতাদর্শকে বা সব ধরনের ধর্মকে অ্যাকসেপ্ট করবে। সো আমি মনে করি রাষ্ট্রের কাজ শুরু করতে হবে পলিটিক্যাল দলগুলোর নিজেদের সদিচ্ছা, ওটা খুবই ইম্পর্টেন্ট।
সেটা যদি না করতে পারে, আমরা শুধুমাত্র সাধারণ মানুষকে দোষ দিয়ে আসলে কাজ করতে পারি, মানে চিন্তা করতে পারি না। প্লাস হচ্ছে আমাদের পুলিশ, আমি মনে করি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ করার সুযোগ রয়েছে। মঞ্জুর রশিদ ভাই, আমার মনে হয় যে অস্থিরতা যখন আমরা বলি তার সঙ্গে অনিশ্চয়তার একটা গভীর সম্পর্ক আছে। মানে আমরা যখন জানি না যে আমার দেশ আসলে কোন দিকে যাচ্ছে, একদল চাচ্ছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও, আরেকজন বলছে না অমুককে নিষিদ্ধের আগে নির্বাচন হবে না, আরেক দল বলছে সংস্কার কট্টক হবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আবার কিছু মানুষ ভয় পাচ্ছেন যে আমাদের এখানে কি গান বাজনা বন্ধ হয়ে যাবে, এখানে কি আসলে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, নারীরা কি আগের মতোই থাকবে নাকি নারীদের এরকম ভাবে প্রকাশ্যে তাদেরকে গালিগালাজ করা হবে। এই যে অস্থিরতা, আপনার কি মনে হয় যে এই অনিশ্চয়তা যদি দূর হয় যে আমার এই সময় নির্বাচন হবে, এইটুকু সংস্কার হবে, আমার দেশ আসলে এই ধরনের মৌলবাদ থাকতেই পারবে না, তাহলে এই অস্থিরতা কিছুটা কম হতে পারে? প্রথমত এরকম একটি পরিস্থিতিতে আমরা 90 দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যখন ছিল, তখন জাগরণের ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক কর্মীরা সামগ্রিক অর্থে কিন্তু একটা জোরালো ভূমিকা পালন করেছিল মানুষের ভিতরে চেতনায় এক ধরনের পজিটিভ চিন্তাধারা তৈরি করবার জন্য, এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদী চেতনা মানুষের ভিতরে বিকশিত করবার জন্য এক ধরনের ভূমিকা পালন করেছিল। এখন মানুষের ভিতরে মানবিক গুণাবলীকে প্রমোট করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাংস্কৃতিক চর্চা। জুলিয়াস সিজারের একটা কথা আছে যে যে কখনো হাসে না, গান গায় না, শিল্পীর সৃষ্টিকে ভালোবাসে না, তাকে চিহ্নিত করে রাখো, কারণ সে হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে মারাত্মক জীব। আমরা এরকম একটি সন্ধিক্ষণে যখন আমাদের বিজয়গাথা এবং সাধারণ একটা অবস্থান থেকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জায়গার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে দেখছি, সে সময় খুব দুঃখজনক নাটক বন্ধ হচ্ছে। আমরা নাট্যকর্মীদের মধ্যে হতাশা দেখতে পাচ্ছি, সংস্কৃতি কর্মীরা তাদের স্বাভাবিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে, তাদের নামে হত্যা মামলা, তাদের নামে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে। যারা লেখক, যারা বিভিন্ন ধরনের লেখা হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় একটি এনলাইটেনিং করার একটা নতুন প্রজন্মকে একটি বড় জায়গা, সেখানেও দেখা যাচ্ছে যে সে স্বাধীনভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এই জায়গাটিকে দূর করতে হবে। এই জায়গাটিকে দূর না করতে পারলে অন্ধত্ব তো থেকে যাবে। আর আপনি আরেকটি যে কথাটি বলেছেন যে এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি যে জায়গাটিকে গুরুত্ব দিই, একটি সমাজের ভেতরে বহুত্ববাদী চেতনাকে ধারণ করবার মতো একটা এনভায়রনমেন্ট, এটিকে রাষ্ট্রকে তৈরি করতে হবে। একদম একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই স্বস্তির চাওয়া আমাদের সকলের, আমি জানি আমরা এখানে যারা বসে আছে এবং যারা আমাদেরকে দেখছেন, এই প্রার্থনা করি, এই আশা করি যে বাংলাদেশের মানুষের যে চরম আকাঙ্ক্ষায় যে বিশাল ঐক্য আমরা তৈরি করতে পেরেছিলাম জুলাই আগস্টে, সেই ঐক্য এবং সেই আশা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে স্বস্তির পথে। আপনাদের সাথে আবার দেখা হবে প্রিয় দর্শক, আবার কথা হবে। বিদায় নিচ্ছি আজ।